আমার নাম ডালিয়া। বয়স কত এখন? বয়স আমার 88-তে জন্ম হয়েছে, তারপরে খাটের উপরে বর্ষাকালে। ওকে, ঠিক আছে। ওকে, সো আপনি ওইভাবে আপনার হিসাব যাদের করার তারা করে নেবে। আচ্ছা, তো আমরা শুরু করি। আপনি একটু বলেন আপনার জন্ম জেলা কোনটা? আমার জন্ম জেলা ফরিদপুর, ফরিদপুরে। হ্যাঁ, হ্যাঁ। বর্তমানে থাকছেন ঢাকাতে নাকি? থানা শিবচর, জেলা মাদারীপুর। আচ্ছা, ইন্ডিয়াটা লাগবে না আমার। আপনি বর্তমানে থাকছেন কোথায়? বর্তমান থাকছি, জায়গাটার নাম নাম না বলতে বল। চাচ্ছেন না, ঢাকাতে থাকছেন কিনা? হ্যাঁ, ঢাকা থাকি। ঢাকাতেই থাকছেন। ঠিক আছে। তো শুরু করছি আমরা। একেবারে ছোটবেলা থেকে যেখান থেকে বলার আছে ব্যাকগ্রাউন্ড আমি একটু শুনতে চাই। আপনি ধারাবাহিকভাবে বলুন please। আমার জীবনে 7 বছর থেকে আমার বেশিরভাগ অনেক কিছু মনে আছে। আচ্ছা, শুনি মনে আমরা। আছে। এখানে একটু একটা কথা বলেন এই প্রিয় শ্রোতা, ওনার কোলে ওনার একটা বাচ্চা আছেন 2 বছর 3 মাস বয়স। ওর নাম কি? হাবিব। হাবিব। এবং ও বুঝতেই পারছেন যে ওনাকে রেখে আসা সম্ভব হয়নি, সুতরাং কিছুটা সাউন্ড ঢুকে যেতে পারে ওখানে বাচ্চাদের, যেটা হয় আপনারা হয়তো সাউন্ড শুনতেও পাচ্ছেন ও কিছুটা দুষ্টুমি করলে। সো আপনারা একটু মাইন্ডসেটটা রাখবেন এভাবে আর কি। ঠিক আছে, বলেন। হ্যাঁ। তো আমার 7 বছর থেকে আমার মনে আছে, আমার আমার মা বয়স হওয়ার আগেই আমার মারে বিয়ে দিছে আমার আব্বার কাছে। আচ্ছা। তা বিয়ে দেওয়ার পরে পরে বিয়ের পরে আর কি আমার মেয়েদের যেটা হয়, বড় হয় মেয়েরা, ওইটা হয়েছে আমার আব্বার, আমার আম্মার। আচ্ছা, পরে হওয়ার পরে আমার 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 দাদি কদুর বলুক। হ্যাঁ, আপনি আপনি কদুর ফুল, কদুর ফুল অনেক আগেকার কথা, কদুর ফুল আর কি কি যেন একটা মুসাই করে কাগজে বাইন্দা আমার নানির কাছে পাঠাইছে, মানে আমার মা বড় হয়েছে এই কারণে। তো আমার মা বড় হয়েছে, তারপরে আমার বড় ভাই হয়েছে, তারপরে 5 বছর পর আমি হয়েছি। আচ্ছা। আমি হয়েছি পরে আমার ফুফুরা দাদিরা অনেক খুশি। আমি হওয়ার পরে আমার ভালোই খুব আদর করতো। মানে প্রথম সন্তানই আপনি ছিলেন? আমার ভাই বড়, তারপরে আমি। আচ্ছা, ওকে। হ্যাঁ। আমি হওয়ার পরে আমি মানে যখন 5-7 বছর, তখন থেকে আমি মানে খুব মানে বিয়াদ্দপ ছিলাম। দুষ্ট ছিলেন। হ্যাঁ, আমার মার কথা শুনি নেই, বাবার কথা শুনি নেই, কারোর কথাই শুনি নেই। আমার ইচ্ছা মতোই আমি চলছি সারা জীবন। জি। তো চলার পর থেকে তারপর আমার আম্মা মানুষের, আমার দাদি আমার আম্মা মানুষের বাড়ির কাজই করছে। তারপরে করার পর থেকে আমরা 3টা বোন হলাম। 3টা বোন হলাম, আমার ছোট ভাই হলো। আপনার বাবা কি করতেন? কৃষি কাজ? আমার বাবা কৃষি কাজ করতো। আচ্ছা। আমার বাবার বাড়ি নদীতে ভেঙে গেছে, সদরপুর আট্টুসির ওইখানেই ছিল। তো নদীতে ভেঙে যাওয়ার পরে আমার বাবা মানুষের বাড়িতেই থাকছে। তো আমার বাবা নানির বাড়িতে থাকতো। এর মধ্যে আমার বাবার ফুফুরা খুব বড় লোক। আচ্ছা। আমার বাবার ফুফুর কেমনে দিন সন্ধান পাইছে, তো আমার দাদি বলতেছে, আমার বাবার ফুফু আমার দাদি, আমার দাদি বলতেছে, রাজ্জাক তুই কষ্ট করবি কেন, পোলাপান নিয়ে টিয়ে আমার বাড়িতে আয়, কাম কাজ করবি, তোর বউ কাম কাজ করবো, তোরা খাবি টাবি। তো আমার আব্বা আমাকে নিয়ে, আমার ভাইরে নিয়ে, আমার মারে নিয়ে আমার দাদি বাড়ি আসলো, আমার নানি বাড়ি থেকে। মনে করছে শ্বশুর বাড়ি থাকারছে ফুফু বাড়ি থাকি। তারপরে আসলো, আসার পরে আমার আমার দাদি খুব কিপটা ছিল। আচ্ছা। আমার ওই দাদির একটা ছেলে ছিল, ছেলে মারা গেছে গলায় রশি দিয়া। ওই ছেলের 2টা ছেলে আর আমার কাকি আর আমার দাদি, আর অনেক সম্পদ তার, করার লোক নাই, দেখাশোনার করার লোক নাই। তো আমার বাবার আনলো, আমার বাবা সকালবেলা গরু টরু বের করতো, চকে টোকেও যাইতো, কামলার ভাত টাত নিয়ে যাইতো। আমার আব্বা অনেক পরিশ্রম করতো। আমার বড় ভাইটা যে, ওই ভাই, একটা ভাই ছিল তখন, আমার ছোট ভাই হয় নাই। 3টা বোন ছিলাম আর একটা ভাই ছিল, আমার বড় ভাই। আমার ভাইরে আমার মামা, 2টা মামা মানে মাথায় করে পালতো। আর আমার আব্বা আমার মা সবাই আদর করতো। একটা ছেলে কোনো কাজ কাম করায় নাই, আর টাকা পয়সার জন্য স্কুলেও পাঠায় নাই তারে, এমনি খুব আদর করতো। তো আমার ওই দাদি আমার ওই ভাইরে দেখতে পারতো না, কইতো কি যে তোর ছেলে রাস্তা রাস্তায় ঘুরে, এহেনে ওহেনে ঘুরে, কাজ কাম করে না। তো আমার মা আমার হে কাকিরে বলে একদিন যে, বিল্লালের মা, তোমার আমার ফুপা শাশুড়ি যে কথাটা বলে, এগুলা কি ঠিক বলে? আমার ছেলে আমারটা খায়, আর আমার তো তোমরা সবাই খাওন দাও না, আমি তোমার কাজ করি ধান। মানে আমার আম্মা অনেক গুণ ছিল ভাইয়া। আমার মা খুব সুন্দর ছিল, আমি এসে আমার বাবার মতো কালো না, আমার আম্মা অনেক সুন্দর। আমার দাদির ঘর টর লেপতো, ধান টান মাটি কাটা, আমার আম্মা সারাদিন কাজ করতো। মানে আমার আম্মা মাটির মানুষ। সবার মার প্রশংসাই সবাই করে, কিন্তু এর ভিতরে ভালো মন্দ আছে। তো আমার আম্মা এত কাজ করতো, কাজ করার পরে আমার আম্মার খাউনটাই দিত, ওই খাউনটা আম করে ভাগ করে দিত। আর আমার আব্বা যে কাজ করতো, ওই টাকা দিত, ওই থেকে আমার আব্বা বাজার টাজার করতো, ওই থেকে টুকটাক আমরা চলছি। চলার পরে আমার ওই ভাইটা স্কুলে পাঠাই নাই, তারপর আমার মা স্কুলে পাঠাইতো। তো আমার ভাই এহেন দিয়ে কি করছে, ওই যে মানুষের ঘরে ঘুমাইতো যে বন্ধু বান্ধব, তো ওরা পড়ালেখা করতো। আমার ভাই আর কি ওই দেখতো, ক খ সরে উ সরে এগুলা দেখতো। আমার ভাইয়ের জ্ঞান বুদ্ধি আর কি খুবই ভালো, আমার বড় ভাই। ওই দেখে মানে ওই ক খ যে কানে শুনছে এগুলা আর কি খেয়াল রাখছে, মাটির উপরে লেখতো।
মাটির উপরে লেখার পরে আস্তে আস্তে ওই যে বানামও শিখছে, সবই শিখছে, কিন্তু ইংলিশ এগুলা শিখে নাই। আচ্ছা। তো হঠাৎ করে আমার ওই দাদি রাগ করতো, কষ্টের অভাবের সংসার। আমার ভাই কি করলো, আমার ওই দাদির ছাগল চকের থেকে না কই আমার ভাই নিয়ে গেল, নিয়ে বেইসা ঢাকা এসে বললো। এখন তো আমার দাদি আমার বাবার সাথে আমার আম্মার সাথে সবার সাথে চিল্লাফেল্লা করতেছে। পরে ছাগল নিয়ে আইসা নারায়ণগঞ্জ সোয়েটার ফ্যাক্টরিতে, কাটিগঞ্জ সোয়েটার ফ্যাক্টরিতে চাকরি করছে। আমার মামা, আমার দুইটা মামা, আর আমার আম্মা একাই। আচ্ছা। এখান থেকে আমার ওই মামা, আমার ছোট মামা, যে আমার দুই মামা, আমার বড় মামা বিয়ে করে নাই, এর মধ্যে আমার ছোট মামা প্রেম করছে। জি। প্রেম করার পরে প্রেম করে বিয়ে করছে। এখন আমার বড় মামা তো এগুলা পছন্দ করে না। এখন আমার নানির কথা হলো, ছেলে বিয়ে করছে, তো কিছু করার নাই। পরে আমার নানি কি করলো, আমার ওই মামানিরে জায়গা দিল আমার বড় মামা। এই জন্য আমার নানির সাথে কথা বলে না বলার পরে মা ডাকে না, টাকা পয়সা দেয় না, খাওয়ায় না। আমার বড় মামা আলাদা হয়ে গেল, আমার ছোট মামা আমার নানিরে নিয়ে, আমার মামানি নিয়ে আলাদা থাকে। আচ্ছা। তা আলাদা থাকে, একটা মেয়ে হয়েছে, হওয়ার পর 2 বছর পর আরেকটা ছেলে হয়েছে। হওয়ার পরে সে ঢাকা, দেশের থেকে ঢাকা কাজে আসতেছে। এর মধ্যে ট্রলার একবার 1 সপ্তাহ পর্যন্ত ঝড় তুফান ছিল, এর ভিতরে ট্রলার ডুববে মারা গেল। আচ্ছা। মারা যাওয়ার পরে এখন তো আমার নানি পাগল, তারপরে এমন দেখা, তারপরে আমার মারে ওই আমার দাদি গো বাড়ির থেকে আমার নানি নিয়ে আসলো। আমরা আবার চলে গেলাম আমার নানা বাড়ি। নানা বাড়ি চলে গেলাম, যাওয়ার পরে এখন ওই আমার মামা যে মারা গেছে, আমার নানি বিশ্বাস করে না। আমার নানি মানে পাগলের মতো হয়ে গেছে, যে আমার ছেলে, আমার কামাল মরতে পারে না, আমার কামাল আছে, আমার কামাল মরে নাই। তো এরকম করতেছে খুব করতেছে। ওই আমার বড় মামায় আর আমার নানিরে ডাকে না, মা বলে না বলনে দেশের মানুষ সবাই আলোচনা করে যে জামাল নামাজ পড়ে, রোজা করে, অথচ মারে ডাকে না, এগুলা তো তুমি ভালো করো না। কিন্তু কারোর কথা সে মাথায় নিত না। নানি অনেক একদিন বিচারে বসলো, মানুষই আমার মামারে সাজা দিব, মা কেন ডাকে না, এত কষ্ট করে পালছে। উঠানের ভিতরে আমার মামারে মাথায় কয় মন যেন বুঝা দিয়ে আমার মামারে ঘুরাইবো উঠানের ভিতরে। তো ঘুরাইবো, তো আমার নানি যখন করছে ঘুরাইবো, সাজাটা দিব, তখন আমার নানি সব চেয়ারম্যান মেম্বার সবাই হাতে পায়ে জড়াই ধরলো, হ্যাঁ আমার মামারে যেন সাজা না দেয়। ঠিক আছে, আমার মা ডাকতে হবো না, আমার টাকা পয়সা দিতে হবো না, আমার ছেলেরা সাজা দিবেন না আপনারা। মানুষের কথা মতো আমার মামা, বড় মামা এখন আস্তে আস্তে ঠিক হইলো। তারপর গাছে তাবিজ রেখে আমার নানিরে বাসায় রাখলো, বাড়িতে রাখলো। তো আমরা ওই বাড়িতেই থাকলাম। বাড়িতে থাকার পরে এখন আমি তো একটু বড় হয়েছি, 10-11 বছর হয়েছে। এখন আমার ভাই ঢাকা থাকে। এখন আমার ভাই গেলেই আমার নানি সবাই বিচার দেয় আমার ভাইয়ের কাছে, যে তোর বোন এরকম ওরকম, মানুষের গাছে উঠে, অমুকের কাছে যায়, অমুকের কাছে যায়, অমুকের বাড়িতে যায়, অমুকের বাড়িতে চাকা ফিকে, ইটের চাকা ফিতে অমুকের ভাতের মধ্যে পড়ে। তো এই কথা বললো, আমার ভাই কি করলো, আমার ঢাকা নিয়ে আসলো। বা আমি মানুষের বাসায় খাই, বাসা থাকে, আমার বোনের নিয়ে আমি ঢাকা ভাড়া থাকুম, ঢাকা নিয়ে আসলো। তো আমি আসলাম, ঢাকা আসার পরে আমার ভাইয়ের সাথে চাকরি করতো একটা ছেলে কামাল। তারপরে ও আমার দেখে পছন্দ করলো। কত বছর বয়সে ঢাকায় আসলো? হ্যাঁ, তখন 11 বছর। 11 বছর বয়স। আপনি তো ওই সময় লেখাপড়াও হয় নাই আপনার? না। আচ্ছা। আমি 5-এ পড়ালেখা করছি কোন রকম। ওকে। তারপরে আমার ভাই কি করলো, আমার ওই কামাল তখন মনে হয় তার বয়স 22, 23, 25 হবে, আর আমার বয়স তখন 11। তো এরকম করতে করতে 1 বছর গেল। পরে 1 বছরের মধ্যে আমার ভাই তার সাথে বিয়ে দিয়ে দিল। আচ্ছা। পরে আমি আমাদের বাড়িতে গেলাম। তারপরে আমগো ওইখান থেকে আমারে বরিশাল নিয়ে গেল। আমার ছোট বোন, আমি, আর আমার মামা শ্বশুর, আমার চাচতো ভাসুর, আর ওই কামাল আমার হাজবেন্ড। বরিশাল গেলাম। বরিশাল যাইছে, লঞ্চ পাই নেই, ছোট বরিশাল থেকে আবার লঞ্চে যাইতে হয় ওদের বাড়িতে। পরে লঞ্চ পাই নেই, পরে ওইখানে থাকলাম রাত্রে। সকালবেলা লঞ্চ পামো, এখন পুলিশে ধরলো সবাই পুলিশে ধরলো। আমি ছোট, আমার কোথার থেকে যেন নিয়ে গেছে তারা, এই জন্য সবাই পুলিশে ধরলো। ওই কামালরে পুলিশে ধরলো। ধরার পরে অনেক হইলো, গ্যাঞ্জাম হইলো। হওয়ার পরে আমার ছোট বোনের কাছে নিয়ে আলাদা জিজ্ঞেস করলো যে কি ব্যাপার, তুমি করে কই থেকে আনছে, কি আসে বিষয়। পরে আমার ছোট বোন করলো, না আমার বোনেরে বিয়ে দিছে, আমরা বিয়ে দিছি, এই জন্য তারা আনছে। তো কি করলো, তারা ছাইড়া দিল, আমার দেশে নিয়ে গেল। দেশে নেওয়ার পরে আমি অনেকদিন থাকলাম দেশে। তারপরে আমার বড় ছেলে পেটে আসলো, 13 বছর তখন। আমার বড় ছেলে পেটে আসলো। পেটে আসার পরে আমার আবার ঢাকা নিয়ে আসলো আমার হাজবেন্ড কামাল। পরে আমগো বাড়িতে নিয়ে গেল, নিয়ে যে আমার বড় ছেলে হইলো। হওয়ার পরে কি করলো, ওই কামাল সুয়েটে ফ্যাক্টরিতে চাকরি করতেই থাকলো। এর ভিতরে আমার বড় ছেলে হওয়ার 40 দিন পরে আবার আমার মেজো ছেলে পেটে আসলো ভাইয়া।
তখন মানে আমার এরকম বুদ্ধি ছিল না, আর আমার ওই স্বামী বলে নাই এই বা এই, আমার কিছু বলে ফ্যামিলি নাই। প্ল্যানিং বলতে যেটা বোঝায় আর কি। Okay, হ্যাঁ, হ্যাঁ। আমি কিছু বলে নাই। আমি 40 দিন পর আবার আমার মেজো ছেলে পেটে আসলো। হুম। মেজো ছেলে পেটে আসলো, এখন তো আমার অবস্থা খারাপ। আপনার বয়স তখন কত? 14 বছর। 14 বছর বয়স, হ্যাঁ। একটা বাচ্চা আছে 14 অলরেডি। বছর হয় নাই। আচ্ছা। পরে আমারে কি করলো, আবার বরিশাল নিয়ে গেল। নিয়ে গেল মতো আমার মেজো ছেলে হইলো। এর মধ্যে আমার ভাসুরের আবার বিয়ে করাই নাই। হুম। আমার ভাসুরের বিয়ে করাইছে, বউ সুন্দরী, আবার টাকা পয়সাও আনছে। হুম। আর ও কামাল, আমার হাজবেন্ডের নাম কামাল। হুম। ও তো বিয়ে করছে, টাকা পয়সাও নেয় নাই, আবার বউ সুন্দর না। হুম। এই আবার ও মানে আলোচনা শুরু করলো বাড়ির ভিতরে। মানে আপনাকে নিয়ে আলোচনা হচ্ছে? হ্যাঁ, আমার শ্বশুর শাশুড়ি সবাই এই আলোচনা করলো। এর মধ্যে আর কি এখন মানে সংসারে অশান্তি ফিরা। আমার এই যে আমার বাচ্চারে ভাত বাইরে খাইতে দেয় না। আমার খুব মানে কষ্ট, আমি ছোট মানুষ, আমার মানে চারিদিক দিয়ে মানে এখন আমার খুবই অত্যাচার। আমি কাপড় টুপুর নদীতে ধুইতে আইতাম, ওই ছুতা দিয়ে আমি ঢাকা এসে পড়তাম। আচ্ছা। একা লঞ্চে আইসে পড়তাম। আবার আমার ভাই দিয়ে আসতো, আবার আমি আইসে পড়তাম। আচ্ছা। ওই যে আমার কেউ ভালোবাসে না বাড়ির, আবার আইসে পড়তাম। তারপরে আমার ভাই কি করলো, আমাকে বাড়িতে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে এখন ওর বাবা আবার পলাইয়া যেই বাসায় ছিল, পলাইয়া চিটাগাং চলে গেছে। আচ্ছা। আমার রাইখা চিটাগাং আমার ভাসুর থাকে, ওইখানে চলে গেছে। ওই ভাসুরের কাছে গেল। এখন আমার উপায় কি? আমার মা বাপ, আমার ভাই, এখন আমার কেউ আমার এই করতেছে না। আমার মা বলতেছে সজীব সাগরে ও দাদা দাদির কাছে রাইখে আসতে। মানে আপনার দুই ছেলেকে? হ্যাঁ। আচ্ছা। এখন আমি বলতেছি না, আমার সজীব সাগরে আমি রাইখে আসুম না, আমি মরলে আমার সজীব সাগরে নিয়েই মরমু। পরে আমার মা বাবা আমার রাখবো না রাখনে আমি আসলাম ঢাকা আসা দেখলাম কি আমার ঘরে তালা মারা দেখে এখন আমি কই যাই, আমার ভাই নতুন বিয়ে করছে বাসায়, ওই বাসায় গেছি সজীব সাগরে নিয়া। পরে ওই বাসায় গেছি মতো, আমার ভাবি নতুন বিয়ে করছে আমার ভাই, তখন 1 বছর হয়েছে। আমার ভাই কি করলো, ওই ব্যাগ টক শুদ্ধ আমার রাস্তায় নামাই দিল, যে আমি কিছু জানি না। বিয়ে কিন্তু তারাই দিছে, কয় আমি কিছু জানি না। এখন আমি কি করি? পরে ওই কামাল যে সুয়েটার ফ্যাক্টরিতে চাকরি করতো, তার বন্ধু বান্ধব মেসে থাকতো, ওই মেসে আমি মনির ভাই ওদের বাড়িতে বাসায় গেলাম। যাই বললাম যে ভাই এরকম আপনার কামাল ভাই তো গেছে, এখন দেখেন অগো দুজনটা আমি কই যাবো, ভাই তো এরকম আমার বাসা থেকে বের করে দিছে, আমি কি করবো এখন? পরে ওরা আমার সন্ধ্যা হয়ে গেছে, ওই দিন আর কি করলো, আমার করলো আসেন ভাবি আমার বাসায় আসেন। পরে আমার নিয়ে গেল, তারা 4-5 জন মেসে থাকে, তারা এক রুমে ঘুমাইলো, 2 রুমের মানুষ এক রুমে ঘুমাইলো, আর আমার এক রুমে ঘুমাইতে দিল। তারপরের দিন আমার লঞ্চে উঠাই দিল, আমি আবার বরিশাল গেলাম। স্বামী নাই, আর এমনি তো তারা এরকম করে। বললো আমার আর কেউ জায়গা দিল না দেও না, আমি বরিশাল থেকে আবার ঢাকা আসলাম, এই সজীব সাগরে নিয়া। ছোট 2 জন, কেউ সুন্দর মতো হাঁটতে পারে না তখন। আইসা হরতাল, তখন আমি কি করলাম, রকেট আছে, লঞ্চও চলে না, রকেটে খুলনা গেলাম। নদী দিয়ে রকেট চলে। খুলনা কেন গেলেন? খুলনা গেলাম হরতাল, তখন যশোর আমার নানির বোনের বাড়ি আছে, তারা খুব বড় লোক, ওইখানে যাবো আর কি। ওইখানে যাই সজীব সাগরে নিয়ে কাজ করবো, 2টা বাচ্চাকে নিয়ে। হ্যাঁ। স্বামী তখন কোথায় সেটা জানেন না? না, আমার তো কেউ জায়গা দিতেছে না। কামাল তখন কোথায় আপনি জানেন না? জানি না। তো খুলনা গেলাম, রাত হয়ে গেল। তারপরে ওইখানে বাইদ্যে বেটিরা আছে, টঙে থাকে, ওই বেটির সাথে কথা বললাম মতো, ওই বেটিরা কয় কি বোন তুমি থাক। আসলে আমি যেদিকে গেছি আর সজীব সাগরে নিয়ে সবাই আমার আশ্রয় দিত। পরে সকালবেলা ট্রেনে উঠাই দিল, আমি যশোর গেলাম, যশোর থেকে সজীব সাগরে নিয়ে কাজ কাম করলাম, খাইলাম। খাওয়ার পরে আমার আর কি যেথায় যাইতাম আমার মন বসতো না, যে আমি কি করলো, আমারে ভালো লাগতো না আমার কোথা। পরে ওইখানে থাকলাম, আবার আইসা পড়লাম, আবার বরিশাল গেলাম মতো। পরে আমার দেওরে কি করলো, আমার মাইরা পরে আমার লঞ্চে উঠাই দিল। আমি কি করলাম, লঞ্চের থেকে আবার আমার চাচি শাশুড়িরা আছে, চাচতো দেওররা আছে, তারা আর কি আমার বুদ্ধি দিত, যে ডালিয়া এরকম ভাবে চলবি, তুই যাবি না, কে যাবি, তুই বুঝা খাবি, তোর তো কোনো দোষ না, তুই ছোট মানুষ, তোর এরকম করবো কে, তোর তো হেরা দেখেই আনছে। পরে আমি এক ঘাটে থেকে উঠাই দিছি, আমি আর এক ঘাটে নামে পড়ছি। নামে বাইরে চেয়ারম্যান আছে মহিলা, ওদের বাড়িতে গেছি মতো। ওই মহিলা আমারে নিয়ে গেছে বরিশাল কোর্টে, আমারে দিয়ে মামলা করাই। এখন কেমনে জিন হেরা জানছে যে ডালিয়া তো লঞ্চে ঢাকা যায় নাই, নাইমে গেছে। এখন যাই না তো হেরা পাগল হয়ে গেছে। তারপরে তখন ওই কামালে পাগলা করতো, ওই যে ট্রাকে হেল্পারি করতো। চিটাগাং থেকে আবার পাগলা তার বোনের বাড়ি, আমার ননাসের বাড়ি আছে, বাসা আছে, ওইখানে আসছে। তাই ওর আব্বুরে লোকে দিয়া ফোন দিল,
হুম। যে এরকম এরকম এখন বুড়া কালে কি আমরা জেল খাটবো তোর লিগা? হুম। তোর বউ এরকম এরকম কোর্টে গেছে, মামলা করবো, এখন তোর বউ তুই বিয়া করছো, যেমনি হোক তোর বউ নিয়ে যা। হুম। পরে কামাল কি করলো, দেশে গেল, দেশে যাই আমার নিয়ে আসলো, আচ্ছা। পাগলা নিয়ে আসলো। আমার নন্দেরা উপরে ঘর ভাড়া থাকে, আমার নিচে মাটি ভিজা ময়লা, ওর ভিতরে একটা ছনের একটা ঘরে আমার ভাড়া দিল। আচ্ছা। ভাড়া দিল, মাটিতে ঘুমাই সজীব সাগরে নিয়া। ও চিটাগাং এখানে ওখানে যায়, হেলপারি করে, 4-5 দিন পর পর আসে। তা আমার বাজারের টাকা দিয়ে যেত না, কোন রকম আর কি দিয়ে যেত। তা ও একদিন টাকা না দিয়ে জায়গা, পরে আমি সজীবরে কই কি তোর আব্বুর লগে যা, যাই টাকা নিয়ে বাজার আনতে ক, দিয়ে যাইতে ক। আচ্ছা। এ কইলাম দেখা আমার ঘরের ভিতরে নিয়ে ভাইয়া আমার অনেক মারলো। তখন আমার সাহায্য ছেলেটা পেটে আমার অনেক মারলো, মাইরে আমি 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 বেহুশ হয়ে গেলাম, ওই পর্যন্তই আমি জানি। তারপরে যখন আমি হুশ হইলাম, তখন পাশের ঘরে সোনির মা ছিল। সোনির মারে বললাম কি যে ভাবি আমি নিচে শোয়াকে, কি তোরে যে মাইরে টেরে গেল তুই জানোস না? পরে এই ওইলাম, সজাগ হইলাম। হওয়ার পরে আবার সন্ধ্যার সময় দেখি কি হে কামালে আমার জন্য ওষুধ পাঠাইছে। ওই সজল ছেলে আমার, সজীব সাগরের পর সজল পেটে আসছে, ওই সজলে নষ্ট করার জন্য ওষুধ পাঠাইছে, 2টা সিরাপ পাঠাইছে। দুলাল বলেওনি এটা আপনাকে? এটা আপনাকে জানায়ওনি? না, দুলাল একটা নাম, একটা লোকের নাম দুলাল, ওই দুলালের কাছে। আচ্ছা। পরে পাঠাইছে। এখন আমি অনেক খুশি হয়েছি ভাইয়া ওষুধ 2টা দেখা। আমি মনে করছি আমার মারছে, এজন্য বুঝে আমার ওষুধ 2টা কিনে দিছে। খুশি হয়েছি। এখন একজনের কাছে নিয়ে গেছি, কয় কি ভাবি এগুলা তো ওই যে বাচ্চা নষ্ট করার ওষুধ। পরে তারপর আমি খাইছি ভাইয়া, কি লিগা খাইছি যে আমার বাচ্চা তো দরকার নাই। আচ্ছা। এত কষ্ট আমি কেন বাচ্চা নিবো? আর আমি কেমন যেন ছিলাম ভাই, আমি বুঝি নাই এগুলা। আচ্ছা, ঠিক আছে। আমার ওই সজলটা আমি ওষুধ খাইছি, তারপর আমার সজলটা নষ্ট হয় নাই। না হওয়ার পরে এমনি আস্তে 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 আমার সজলটা কি করলো হইলো। তখন ওর আব্বু আর কি আস্তে আস্তে একটু ভালো হইতাছে। এখন আর কি ওই ট্রাকে যায় না, ডিউটিতে যায় না, এখন আর কি রিক্সা নিছে। পাগলার থেকে যাত্রাবাড়ি আসতো রিক্সা চালাইতে। তার ওই দুলাল ভাই ওরা সবাই রিক্সা চালাইতে আসছে। পরে একদিন ওই রিক্সা কি করছে, এক লোকের রিক্সায় উঠছে চোর। লোকটা বলতাছে কি ভাই আপনি যে আমার একটা তার কিনে এনে দিবেন, রশি। আচ্ছা, ঠিক আছে। তো সামহাও রিক্সা কি চুরি করছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। তা রিক্সা যে লোকের রিক্সা চালাইতো, ওই লোকের প্রতিদিন আর কি এত টাকা করে দিতে হইব, এই আর কি ই করছে। তা এখন রিক্সা ছাড়ে তো সে যাইতে পারে না অন্য কাজে, এখন রিক্সায় চালাইতে হইব। কি করলো, আমার পাগলার থেকে ওই আবার যাত্রাবাড়ি আমার বাসায় নিয়ে আসলো, মিরাজিবাগ। ওইখানে বাসা নিল। তা বাসা নিল, এরকম করতে 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 আমার আবার বাচ্চা পেটে রইলো। আচ্ছা। বাচ্চা পেটে রইলো, জমজ 2 বাচ্চা। আচ্ছা। ছেলে পেটে আসলো। যখন পেটে থাকলো তখন থেকে আমার হাত পাও খুব জ্বালা পোড়া করতো। 2টা বাচ্চা পেটে, এমন অনেক কষ্ট হয়েছে আমার। ওই বাচ্চা 2টা সিজারে হইলো, 2টা বাচ্চা হয়েছে 2.5 কেজি। এই বাচ্চা 2টা আমি অনেক কষ্ট করে বাইরে পালছি। পালার পরে ওই বাচ্চা 2টা বড় হইলো। তারপরে আস্তে আস্তে আর কি একটু কামাল একটু ভালোর দিকে আইতাছে। 3 বাচ্চা তখন আপনার? 5টা, সজীব সাগর সজল আর সাজ্জাদ শাহাদাতে জমজ। 3টা বাচ্চা হওয়ার পরে আরো 2টো হচ্ছে টুইন। হ্যাঁ হ্যাঁ। এই যে ছেলেটাকে নিয়ে আসছেন তার সাথে আরেকজন আছে? হ্যাঁ, এর আগে। এরও আগে আর দুইটা? ওই ঘরে আর কি, ওই ঘরে 5 জন। ওকে, 5 জন। হ্যাঁ, তারপর 5 জন হইলো। হওয়ার পরে আপনি তখন বয়স কত সব মিলায়? আমার বয়স মনে হয় তখন 21-22। 21-22 বছরের একটা মানুষ, তার 5টা ছেলে, 5টাই তো ছেলে, 5টাই ছেলে, এবং তার জামাই হচ্ছে রিক্সা চালক। তো সব মিলিয়ে একটা সংসার কতটা স্ট্রাগল হয় এটা বুঝে নেওয়ার বিষয় আছে। হ্যাঁ, বলেন। তারপর এই কামাল কি করতো, 5টা সন্তান যেহেতু আমার তো কাজ করতে হবে নাকি, তো সে কাজ না করে কি করতো ভাইয়া, সকালে বসতো জুয়া খেলতে, আর রাত্রে হয়তো কারোর কাছ থেকে 1 কেজি চাল বা ডাল, ডিম এগুলা নিয়ে আসতো। এগুলো আনতো, তারপর আমি রান্না করে খাওয়াইতাম। মানে আমার স্বামীর আমি ভালোবাসতাম, সেও আমার ভালোবাসতো। সে আমার যত যাই করছে আমি কিন্তু তারে ছাইরা যাইনি। তো যাই হোক, সাজ্জাদ শাহাদাতের যখন 3 বছর বয়স, তখন আমি বলতাছি কি যে আমি বিদেশ যামুগা, আমার ভালো লাগে না এত কষ্ট। মানে তখন আস্তে আস্তে লাগে যে আমি বড় হইতেছি ভাইয়া। তখন আমি কই আমি বিদেশ যামুগা, কামাল রে বললাম আমি থাকুম না বাংলাদেশে, আমি বিদেশ যাই টাকা পয়সা কামাই করুম, আমিও ভালো থাকুম, আমার সন্তানেরাও ভালো থাকবো। তো ভাইয়া আমি কি করলাম, বিদেশ গেলাম গা, লেবানন। যেদিনকে গেলাম ভালোই গেলাম, 5 বাইরে ঘুমলয় হয়ে গেলাম। যাওয়ার সময় অনেক কান্নাকাটি করছি। লেবানন চলে গেলেন এই ছেলে মেয়েগুলো সবগুলোকে রেখে? কোথায় রাখলেন? কামালের কাছেই রাখা। পরে লেবানন কি আসলে খুব প্রয়োজন ছিল? প্রয়োজন ছিল না, কিন্তু ওই যে কামালে খাওয়াই নাই, কাপড় চোপড় দেয় নাই, জুয়া টুয়া খেলতো, বাচ্চা কাচ্চা নিয়ে আমার খুব কষ্ট হতো। ওই কামালের কাছে আপনি যখন রেখে গেলেন, আপনার বড় বাচ্চাটার বয়স কত? বয়স মনে হয় তখন 6 বছর।
আর ছোটটার? ছোট 6 বছর, 3 বছর, 4 বছর এরকমই। হুম হুম। হ্যাঁ, তো বাচ্চা করে রেখে চলে গেলাম। যাওয়ার পরে কি করলাম, যেদিন গেলাম গেছি ভালোই ভাইয়া, কিন্তু যাওয়ার পরে আমার চোখে ভাসে আমার বাচ্চা গো। যে আপনি লেবাননে নামার পরে কি করেছেন ওখানে, আমাকে বিস্তারিত বলুন। লেবানন প্লেন থেকে যখন নামলাম, কত টাকা লেগেছে আপনার লেবাননে যেতে? লেবানন গেছি, টাকা লাগে নাই আমার, কোনো টাকা লাগেনি, টাকা না। ছাড়াই নিয়ে গেছে? পাসপোর্ট করতে খালি টাকা লাগছিল। কাজ কি ছিল ওখানে, কি বাসায় কাজ করতে হবে? হ্যাঁ, বাসায় কাজ করছি। আচ্ছা, তারপর? তো ওইখানে প্লেন থেকে নামলাম, নামার পরে আমার ওই সাহেব আসলো একটা ছেলে নিয়ে, তারই ছেলে নিয়ে আসলো, আনলো মতো আমার প্রাইভেট কাটে গাড়িতে উঠাইয়া আমার বাসায় নিয়ে গেল। বাসায় নেওয়ার পরে দেখি কি 8-10টা বাচ্চা কাচ্চা ভাইয়া, একদম ওই ইন্দোরের বাচ্চার মতো ছোট 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 ছোট। কি করলাম, আমার ওই বাসায় গেলাম মতো ম্যাডামে কি করলো, আমার গোসলখানায় নিয়ে গেল। আমি এমনি পরিষ্কার গোসলখানায় নিয়ে যাই, আমার কি করলো, কি একটা মেডিসিন দিয়ে আমার গোসল করাইলো যাতে মাথায় উকুন না থাকে। আচ্ছা, ওই প্রথম দিনই? হ্যাঁ, ওই দিনে ওই দেশের মানুষ উকুন পছন্দ করে না। আমার গোসল টোসল করাইলো, আমার গোসল টোসল করাই আমার বসতে দিল। বসার পরে লাগে যিনি আমার বাংলাদেশের কথা মনে পড়লো, আমার ছেলে মেয়ের কথা আমার মনে পড়লো। আমার মনে হইতেছে যে আমি এখনই জায়গা, আমার আর ভালো লাগতেছে না। আমার যদি 6 মাসের রাস্তায় তো ভাই আমি পলাইয়া আইসে পড়তাম, কিন্তু হাঁটার রাস্তা তো না, আসার মতো কোনো যাওয়ার পরে আপনার খুব খারাপ লাগছে? যাওয়ার পরে আমার চোখে ভাসতেছে যে সজীব সাগর, ওরা ওগো চেহারা, ওরা আমার জন্য কানবো, সাজ্জা সাহায্যে ঘুমলয় থুয়েলাম, এখন ওরা কেরে মা ডাকবো। এখানে একটা বিষয় একটু ইন্টারাপ্ট করছি প্রিয় শ্রোতা, যারা শুনছেন সিক্রেটস তাদের সবাইকে বলছি, আমরা সবসময় বলে থাকি জীবন গল্প এবং সিক্রেটস অনুষ্ঠানটি সব শ্রেণীর মানুষের জন্য। আজকে যেই ভদ্র মহিলার জীবনের সিক্রেটস এখানে রিভিল হচ্ছে, একেবারেই আমাদের প্রান্তিক পর্যায়ের একজন মানুষ, এবং সবচাইতে যদি আমি নাম্বার দিয়ে যদি কাউন্ট করি তাহলে আমি বলবো যে সবচাইতে সংখ্যাগরিষ্ঠ মানুষদের মধ্যে তারা। এবং এদের যে জীবন বোধ বা এদের যে জীবন আচরণ, অর্থনীতির সাথে যে ফাইট বা এদের জীবনের যে সংগ্রাম, সেখানেও কখনো কখনো ভুল হয়ে যায়। এই ভুলগুলো থেকেও আমাদের শেখার আছে। আমি চাইবো আপনারা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন। এটা শুধুই একজন কিশোরীর জীবন যুদ্ধের গল্প না, এটা একজন কিশোরীর ভুল করার গল্প, অপরাধের গল্প, এবং সে সবশেষে নিজেকে রিয়েলাইজ করার গল্প। এবং আশা করছি এখান থেকে আপনারা কিছু না কিছু শিখতে পারবেন। জি, তো লেবাননে যাওয়ার পরে আপনার মনে হচ্ছিল যে ছেলেদেরকে আপনি খুব মিস করছেন? তখন আমি মনে হইতাছে যে আমি যদি হাঁটার জায়গা হইতো তাহলেও আমি রওনা দিতাম। 6 মাস যদি লাগতো হাঁটতে, তো আমি 6 মাস ধরে পরে যদি আমার ছেলে মেয়ে দেখতে পারতাম হাঁটতে হাঁটতে যাইয়া, তারপর আমি হাঁটা শুরু করতাম। আচ্ছা, তো কি করলাম, ওইখান থেকে তো আর আসা যাবে না। তো আমার রাত্রে আর কাটলো না, রাত্রে এরকম বইসেই রইলাম বারিন্দায়। তো সবাই তো ঘুমাইতেছে, সকালবেলা ভোরে উঠছি, উঠে আমি পাগলের মতো করতেছি। আচ্ছা, সাহেব ম্যাডাম রে ডাকতেছি, ম্যাডামরা তো তখন ঘুমাইবো। আমি ভোর 6টা বাজে যে ডাকা শুরু করছি যে আমারে দিয়ে আসেন, আমি থাকুম না। তারা তো আমার ভাষা বুঝে না। আচ্ছা, আমারে ডাল, চাল, আলু, ডিম, আমি যা যা পছন্দ বাংলাদেশের মেয়েরা খায়, ওই দালালে বলে দিছে যে এগুলো আইনে দিবেন, তাহলে থাকবো, মেয়ে খাইবো। বিদেশ মানুষ খারাপ বলে, আসলে কিন্তু ভালো খারাপ সবই আছে, সব জায়গাতেই আছে। হ্যাঁ, ভালো খারাপ নিজের ভিতরে। আপনি একটু আমাকে বলেন তো, যেই বাড়িতে আপনাকে রাখা হলো ওই বাড়ির মুনি বা বাড়ির লোকজন কতজন, কি করতো ওরা, একটু আইডিয়া দেন তো আমাকে। ওই বাড়ির যে মালিক পুরুষ, সে 5 ওয়াক্ত নামাজ পড়তো। আচ্ছা, না সেটা খুবই ভদ্র, খুবই ভদ্র, কিন্তু ওখানে মহিলা আর কেউ না, ছেলে মেয়ে কেউ ছিল না, ছোট ছোট ছেলে মেয়েরা। কয়জন ছিল? প্রায় 7-8 জন। আচ্ছা, বাড়ির সম্পর্কে যদি একটু বলেন, কত বড় বাড়ির সম্পর্ক? খুব বড়, মানে 8-10টা রুম। আচ্ছা, আর গোসলখানা অনেক বড়, 2-3টা গোসলখানাই খুব বড় বড়। আপনার মতোই একজন ছিল ওখানে, আর নাকি আরো? আপনি একাই ছিলেন? আমার একাই। আপনার সব কাজ করতে হতো ওখানে, রান্না বান্নাও করতে? আমি তো কাজ করিই নেই ভাইয়া। আমি যেমন আজকে রাত্রে গেছি, সকালবেলায় আমি বলতাছি আমি থাকুম না, আমি যামুগা বাংলাদেশে, আমি থাকুম না। পরে ম্যাডামরা ডাকতাছি, ম্যাডাম কয় তুই চুপ থাক পরে। কি করলাম, আমার এরকম ভাবে আমি বারিন্দায় বসে দেখতেছি কোন জায়গা দিয়ে নামা যায়। মানে আপনি ঘর থেকে নেমে বের হয়ে? হ্যাঁ, 3 তলায়। কোন জায়গা দিয়ে নামার, মানে আমি নামার চেষ্টা করতেছি, মানে কোন হান দিয়ে পাইপ বাইয়ে নামমু, বা কোন জায়গা দিয়ে ছেঁচড়াইতে নামমু, কোন বারিন্দা দিয়ে, মানে এরকম করতেছি, চিন্তা ভাবনা করতেছি। আমার আর ভালো লাগতেছে না, আমি আইসে বলবো। আমি শুনছি নাকি যে পুলিশে ধরা দিলে জেল খাইতে তারপর বাংলাদেশে আসা যায়। আচ্ছা আচ্ছা, মানে পুলিশের কাছে যাবেন? হ্যাঁ, পুলিশের কাছে যাই, তারপরে আমি বাংলাদেশে, আমি ছেলে মেয়ের কাছে যাবো। আমি বাংলাদেশে যাই, আমার ছেলে মেয়ে নিয়ে না খেয়ে থাকুম, তারপর আমি বিদেশ থাকুম না। আমার বাচ্চা কাচ্চার জন্য আমার এত খারাপ লাগতেছে। তারপরে কি করলাম, আমি কান্দাকাটি করার ফলে ওই যেই অফিসে আমার $500 টাকা দিয়া, মানে ওই যে অফিস থেকে আমার কিনে নিছে, ঠিক আছে ভাইয়া, ওই অফিসে তারা নিয়ে গেল
তারপরে দিন এমনি আমার নিত নিয়ে ওই যে রক্ত কি জানে টেস্টটা নাকি ওগুলা করতো, পরে আমার নিয়ে গেল ওইখানে নিয়ে গেল রক্ত নিল, ওখানে বড় বড় উঁচা উঁচা সাহেবেরা ভাইয়া, আমি কানতেছি দেখা আমারে মানে মারতে যাইতাছে, যাইছুসকা তুলে বিদেশে, হ্যাঁ গো কথা হয়েছে এইটা, এত টাকা দিয়ে তোরা এত করে আনছি আইসুসকা, মানে ঠিকই তো বলতেছে আমারে, মানে খুব হুমকি ধুমকি দিতেছে। তারপরে এগুলো বললো পর মতো আমার আবার বাসায় নিয়ে গেল ওই সাহেবে বাসায় নিয়ে যাওয়ার পরে এখন আমার আর ভালো লাগে না, এখন বিকেল হয়েছে 3টা-4টা বাজে, এখন ম্যাডাম কি করতেছে নামাজ পড়তেছে, আর সাহেবে মনে হয় কোথায় গেছে, তার ছেলে নিচে সাইকেল চালাইতে নামছে। এখন আমার কথা হলো কি, আমি বালতিতে পানি নিছি, বালতিতে পানি নিয়ে তেনা নিছি, বড় একটা তেনা নিছি, যে ঘর পুষতে পুষতে গেটের সামনে যাবো, আর দরজাগুলা ধাক্কা দিলে কর কর করে উড়ে ভাইয়া, দামি বড় বড় দরজা, তাই এরকম করবো। যদি তারা দেখে ফেলে যে আমি বের হইতেছি, তাহলে কমো যে আমি তো বুঝি নাই, আমি ঘর মুছতেছি, আর যদি না দেখে তাই তো আমি পলাম। আমি কি করলাম, দেখে নাই, না দেখেন আমি লিফট দিয়ে নামি নেই, সিঁড়ি দিয়া এমন দৌড় দিছি ভাইয়া, জুতাও রাখিনি পাই, দৌড়িতে দৌড়িতে অনেক দূরে, মানে যাইতেই আসি অনেক দূরে যাইতেছি, পরে 3 রাস্তা চৌরাস্তার মাঝখানে পুলিশ টুলিশ থাকে, মানে ওইখানে গেছি, ধরা পড়ছি যাইয়া। পরে ওর কাছে বললাম, পরে তারা তো আমার ভাষা বুঝে না, তো বাংলাদেশি মেয়ে আছে ওইখানে, বাংলাদেশি মেয়ে কাজ করে যাইতেছে, পলাইনে মেয়েরাই কাজ করে যাইতেছে, ওই মেয়েরে ডাকছে ওই পুলিশে, কয় এদিকায়, পরে গেল, কয় কি শুনতো এই মেয়েটা কি কথা কি বলতেছে, পরে আমার বললো, পরে আমি মিথ্যা কথা বললাম যে সাহেবে ভালো না, মাইল পিট করছে, এই জন্য আমি পলাই আসছি। পরের দিন। হ্যাঁ, মিথ্যা কথা বলার পরে পুলিশরা আর কি সবাই তো আর একরকম না, খুবই ভালো, আমার থানায় থুনায় জেলে টেলে দেয় না, মনে করছে গরিব মানুষ আইছে বিদেশ কাজ করে খাই, পরে ফ্রি হিসাবে আমারে ওই মেয়েটার সাথে দিয়ে দিল পুলিশে, কয় কি তুমি এর সাথে যাও, তারা পুলিশরা, পরে ওই মেয়েটা আমার নিয়ে গেল, যেদিকে নিয়ে গেছে ওইখানে এরকম হাজার হাজার মেয়েরা ওই এলাকায় ভাইয়া, যত লেবাননের পলানো মেয়েরা আছে, ছাবরা ওই জায়গার নাম, ওই ছাবরা যায়, পলায়া মেয়েরা ওই ছাবরা যায়, এলাকার নাম ছাবরা, ওইখানে যেমন যায়া, যেমন আমি ছুরিয়ান লোকেরা থাকে, পুরুষেরা থাকে, ওই পুরুষের সাথে কেউ মানে কন্টেক্টে থাকে, ছেলে ওই যেমন একটা পুরুষ থাকলো একটা মহিলা থাকলো একটা রুমে থাকে, যেমন ওই পুরুষ ওই লোকে যেমন মাসে $150, $300, $200 যে যেমন দিয়ে পারে এরকম দেয়, ওই মহিলারা খাওয়া দাওয়া বেতন ওই ওই পুরুষটার কাছেই পায় আর কি, ওই ছেলেটার কাছে থেকে নেয় আর কি, আবার বাইরেও কাজ করে, ওই লোকটা তো দেয় আবার বাইরেও কাজ করে, ছুড়া কাজ, এরকম এরকম মহিলারা আছে। কিছু কিছু মহিলারা আছে ভাইয়া যে ভালো কাজ করতেছে, সৎ কাজ করতেছে, 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, তারা 70-80 হাজার টাকা 50 হাজার টাকা এমন ইনকাম করতেছে। কিভাবে? ছুটা কাম, যেতে এই বাসায় 3 ঘন্টা, 1 ঘন্টায় 7 টাকা ভাইয়া, 1 টাকায় 70 টাকা। তাই এমন যদি 5-7 ঘন্টা বা 8-10 ঘন্টা করে তাহলে অনেক টাকা না মাসে। এরকম অনেক মেয়েরা এরকমও করে যারা ভালো, আর যেই দেশে পাঠায় দেয়। এখানে কি আপনি যেগুলো কন্টাক্টে থাকার কথা বলছেন, এখানে কি বাংলাদেশি মেয়েরাও আছে এরকম? হ্যাঁ। ওকে, এটা আপনি নিজের চোখে দেখেছেন? হ্যাঁ। আমি কিন্তু এখানে একটা কথা বলি, ওনার বক্তব্য, আমরা রেডিওতে এটাকে স্বতঃসিদ্ধ করছি না, এটা উনি যেটা বলছে সেটাকে বিশ্বাস অবিশ্বাস এখান থেকে আপনাদের বিষয়। হ্যাঁ, তারপর ওই যে আমি যে এখানে গেছি আর কি, মেয়েটা আমার যে এখানে নিয়ে গেল, ওইখানে ছাপড়ার কথা বলছেন আপনি? হ্যাঁ, ছাপড়ার কথা বলতেছি এটা। তো ওই ছাপড়া কিছু কিছু মহিলারা বৈধ কাজ করে, কিছু কিছু মহিলারা অবৈধ কাজ করে। তাই যারা বৈধ কাজ করে তারা তো মাসে 1.5 লাখ 2 লাখ ইনকাম করে, আর যারা ভালো কাজ করে হেরাও 70-80 হাজার 1 লাখ টাকা কাম করে ভাইয়া। 3টা মেয়ের কাছে যে পড়লাম, 3টা মেয়ে, একটা অফিসে চাকরি করে, অফিসে চাটা এগিয়ে দেয়, অফিস ঝাড়ু টাড়ু দেয়, এই আরেকটা মেয়ে কি করে, আরেকটা মেয়ে বয়স 17-18 বছর, তো ওই মেয়েটা কি করে, খুব চালু, এই বাসায় কাজ করে, ওই বাসায় কাজ করে, ওই বাসায় কাজ করে, অনেক কাজ করে, প্রায় মাসে 1.5 লাখ টাকা মনে হয় কামাই করে ভাইয়া। 1.5 লাখ টাকা যে কাজ করে, মেয়েটা মানে ভালো, আমি দেখছি বিদায় কিন্তু আমি বলতেছি ভালো, আর যারা না দেখছে তারা বলে যে হয়তো এই মেয়েটা খারাপ কিছু করে আছে। ঠিক আছে, সমস্যা নেই। হ্যাঁ, আপনি 3টা মেয়ের কাছে পড়লেন মানে কি আপনার তো টার্গেট ছিল বাংলাদেশে চলে আসা, কিন্তু আপনি ওদের কাছে পড়লেন মানে? ওদের কাছে গেলাম, ওই যে ওই মেয়েটারে দিয়ে আমার পাঠাইলো পুলিশেরা। এখন তো আর বাংলাদেশে আসার কোনো ই নাই, পুলিশেও ধরতেছে না, এখন কি করে আছে, ওদের কাছে থাকতে হবে। ওদের কাছে থাকলাম। ওরা থাকতো কি একটা জায়গায় থাকতো? হ্যাঁ, একটা রুমে থাকতো, এক রুমেই থেকে বিভিন্ন রকমের কাজ করবো। হ্যাঁ, বিভিন্ন রকমের কাজ করতো। তো আপনার সেদিক থেকে তো ওই বাড়িটাই ভালো ছিল, ওই বাড়িতে থাকলেই তো ভালো ছিল। হ্যাঁ, ভালো ছিল, কিন্তু ওটা আটকাতো।
সবকিছু আটকা আমার ভালো লাগে না। ওই যে আমি তো বাংলাদেশে আসার জন্য পলাইছি, আসতে তো পারলাম না। রাইট, আমি এখানে একটু ইন্টারাপ্ট করছি, মাফ করবেন। এটা শুধু ওনার কথা না, এটা লেবাননের চিত্র না, বাংলাদেশের অনেক বাড়ির চিত্র। এটা আসলে এই জায়গাটা নিয়ে আমাদের ভাবার সময় হয়েছে। কারণ আমি নিজেও ভাবি, ধরেন একজন অপরিচিত মানুষ যখন আপনার বাসায় মানে হোমমেড হিসেবে কাজ করছে, তখন ওই মানুষটাকে আপনি বাসার মধ্যে রেখে দরজা জানলা বন্ধ করে রেস্টুরেন্টে যাচ্ছেন খাওয়ার জন্য। আমি সিচুয়েশনটাকে রেস্টুরেন্ট দিয়ে এক্সাম্পল দিলাম, বিষয়টা হয়তো খুব অমানবিক এটা ফিল করার জন্য, বাট অনেক সময় হয়তো খুব জরুরি একটা কাজেও আপনি যাচ্ছেন। এই জরুরি একটা কাজে যাওয়ার সময় আপনি বাসায় যে লোকটাকে রাখছেন সেই লোকটাকে আপনি তালা বন্ধ করে যাচ্ছেন। এখন কথা হচ্ছে যে সলিউশনটা কি? কারণ আপনি একটা জরুরি মিটিং এ যাচ্ছেন, আপনার অফিসে প্রয়োজন, আপনার বাসায় হোমমেড ছাড়া কেউ নাই, তাহলে আপনি কি তাকে অফিসে গাড়িতে করে নিয়ে মিটিং এ নিয়ে যাবেন? এটা তো সম্ভবই না। তো সম্ভব যদি না হয় তাহলে বাসাতে রেখে আসতে হবে। এখন বাসাতে রেখে আসলে আপনি তালা বন্ধ না করলে তো উপায় নেই, কারণ আপনার বাসায় যে জিনিসপত্রগুলো আছে সেগুলো চুরি হয়ে যেতে পারে। তাহলে দেখুন, বোথ সাইড থেকে বিষয়টা একটা বড় রকমের সমস্যা। এবং এই সমস্যা আমরা আমাদের এই যে ডিজিটাল প্রযুক্তির যুগে বিভিন্ন রকমের বিভিন্ন কিছু বের করে সমাধান করে দিচ্ছি, কিন্তু আমাদের এই খুব অমানবিক জায়গার সমস্যাগুলো নিয়ে আমাদের একটু ভাবা উচিত। যে ঘন্টার পর ঘন্টা যে মানুষটা বাসায় কাজ করছে, ওই মানুষটা তালাবদ্ধ অবস্থায় বাসার মধ্যে থাকছে, আল্লাহ না করুক কোনো একটা দুর্ঘটনা যদি ঘটে, নির্ঘাত মারা পড়বে। তো এটা তো আমি যতদূর জানি যে এটা আইনত একটা অপরাধ, এটা এইভাবে রাখা যাবে না। কিন্তু এটা একটা সলিউশনটা কি? সলিউশনটা তো আমাদের আসা উচিত, একটা কমফোর্টেবল একটা সলিউশন। এবং এই সলিউশনের জায়গা নিয়ে আমাদের মনে হয় কাজ করা উচিত। যারা আজকের এই অনুষ্ঠানটা শুনছেন, এটা বোথ সাইড প্রবলেম। এটা যিনি মনিব তার জায়গা থেকেও প্রবলেম, যিনি ভৃত্য তার জায়গা থেকেও প্রবলেম। যদিও মনিব ভৃত্য সম্পর্ক জায়গাটা এভাবে এক্সপ্লেনেবল না, কিন্তু এই প্রবলেমটা বোথ সাইড থেকে লাভবান হয় সেই জায়গাটায় আসা উচিত। কারণ অনেক সময় দেখেছি যে অনেকে আছেন যেটা চান না যে ওনার বাসায় এরকম ভাবে তাকে তালাবদ্ধ করে রেখে বাইরে যেতে হচ্ছে, ঘন্টার পরে ঘন্টা বাইরে স্টে করতে হচ্ছে। এটা অনেক মালিকই চান না, কিন্তু নিরুপায় হয়ে করেন। এই নিরুপায় হন কারণ কোনো অল্টারনেটিভ সলিউশন নাই। আমাদের এই অল্টারনেটিভ সলিউশনের জায়গাটা একটু ভাবা উচিত। এবং আমি মনে করি যে কেউ যদি এই জায়গাটায় কোনো একটা কন্ট্রিবিউশন রাখতে পারেন, একটা বেটার সলিউশন আসতে পারেন, তিনি অসাধারণ একটি কাজ করবেন, অসাধারণ একটা কাজ করবেন। আমি আমার জায়গা থেকে তাকে অগ্রিম সাধুবাদ জানিয়ে রাখছি। এবং আমার জানা নাই যে আসলেও কোনো সলিউশন আছে কিনা। আপনাদের যদি কিছু জানা থাকে আপনারা এসে আমাদের ফেসবুকে লিখতে পারেন। আমার ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.rj। আমি আবারও বলছি www.facebook.com/KEBRIA.RJ। পেজটি RJ কিবরিয়া নামে আছে, ওখানে লাইক দেওয়ার পরে আপনি আমাকে ইনবক্স করতে পারেন। ইফ ইট ইজ প্রপার সলিউশন দেন আমি নিজে আপনার সঙ্গে কাজ করব। ওকে, ঠিক আছে। তো তিনটা মহিলার সঙ্গে আপনি থাকলেন। তো তিনটা মহিলার সাথে আমি থাকলাম। তো এরকম ওই মেয়েটা এরকম ভালো টাকা ইনকাম করে, তারা 6টা বোন। মেয়েটারা বাংলাদেশে মানিকগঞ্জ। আচ্ছা, ওই যে চালু ম্যাডামেরা তার ভাষা বুঝতে পারে, এই জন্য তার মার্কেট অনেক। মানে ম্যাডামে গো যেখানে যায় ওইখানে এসে চলে, ভাষার কারণে আলটিমেটলি খুবই মানে ভালো। মেয়েটা খারাপ কিছু না। তো এরকম করতে করতে অনেক মেয়েরা বড় লোকই হয়েছে। তারপরে ওইখানে ওই মেয়েটাই আমার একটা গার্মেন্টসে একটা কাজ ঠিক করে দিছে। গার্মেন্টসে কাজ কি, যেমন বালিশের কাবার, সুপার কাবার, একটা গার্মেন্টসের মতো। ওইখানে আমি যাইতাম আসতাম, প্রতিদিন 15 টাকা পাইতাম। তা 15 টাকা করে দিলে ওই 15 টাকা থেকে আমি 5-7 টাকা প্রায় কথাই বলেই শেষ করতাম। আচ্ছা, কথা বলতাম, সজীব সাগর ওরা কেমন আছে, ওই কামালের কাছে ফোন দিতাম। ওই যতক্ষণ আমি কাজে থাকতাম এতক্ষণই ওই কাজে থেকে আইসেই ওই ফ্যাক্সে ঢুকতাম। ফ্যাক্সে যে কানতাম, এত কানতাম ভাইয়া। ওই লোকের আমার বলতো উপরে যেতে লেখা, ছাদের উপরে যে কথা বলতে কইতো, মানে ওই বাড়িতে কথা ফোন করে কানতেন। হ্যাঁ, ওই যে কথা বললে কানতাম। ওই কামালের কাছে বাচ্চা জন্য কানতাম, বোনের কাছে ফোন দিতাম। বাচ্চারা ছিল ওই সময় কার কাছে? ওই কামালের কাছেই ছিল। তো কিভাবে বাচ্চাদের কাছে ছেলে মানুষ রান্না বান্না করে থুয়া সে কোথাও যাইতো ওটাইতো। আর ওরা কি সারাদিন বাড়িতে? হ্যাঁ, ওরাই খাওয়া দাওয়া করতো। ও মাই গড। ঢাকাতে থাকতো তখন ওরা? ঢাকাতে থাকতো নাকি? হ্যাঁ, ঢাকাতেই। চিন্তা করে দেখেন অবস্থা। তো তারপর কি করতাম, এরকম ফোন করতাম, অনেক ফোন করতাম। করতে 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 তো একদিন কামালে ফোন দিছি, তখন আমার বিদেশ যাওয়ার 1 মাস বয়স। যে বলতেছি কি আপনি কই? কয় আমি ফরিদপুর যাইতেছি। আমি কই কে? কয় কি আমার বলে পেটে ব্যথা। আমার মা সুস্থ রেখে গেছিলাম আমি। আর আমার মা রাজি ছিল না আমি বিদেশ গেছি। আমার নানি, আমার মা রাজি ছিল না। আর আমি বিদেশ যাওয়ার পরে আমার মায়ের সাথে রাগ খুব, আমার মায়ের সাথে ফোনে কথা বলিনি। কামালে বলতাছে কি আমার বলে পেটে ব্যথা, আমি দেশে যাইতেছি। আচ্ছা, আমার আম্মা মারা গেছে। লেবাননে কতদিন হচ্ছে আপনার ওই সময়টাতে? তখন 1 মাস। চিন্তা করে দেখুন, 5টা ছেলে মেয়ে রেখে গেছে সে, এবং ওই সময়টাতে তার মা মারা গেল, বাবাও তো নাই। সবকিছু মিলে একটা অদ্ভুত রকমের কষ্টদায়ক জীবন। ওকে, বলেন তারপর। তো ওই আবার গেল নানি মারা। এরপরে আমি ওই কাজ করতেছি। তো মানে ওই সাবরা এরকম একটা এলাকা, পলানো মেয়েরা হাজার হাজার হয়ে গেছে, অশৃঙ্খলা।
মানে এগুলাতে মানে ওই এলাকায় মানে অনেক মেয়েরা এরকম। হুম। তাই এরকম ওই দেশের সরকার আছে না, ওই দেশের সরকার বাংলাদেশের সরকারের সাথে পরামর্শ করে মানে একটা বের করছে যেন ওই দেশের থেকে এই দেশের সরকারে কিভাবে ওই দেশের ওই মেয়েগুলা আনা যায়। আচ্ছা পাসপোর্ট তো নাই, আচ্ছা পাসপোর্ট ছাড়া তো মারা গেলেও বাংলাদেশে আসা যায় না। আমার সামনে ভাইয়া এক মহিলা মারা গেছে, বাংলাদেশে পাঠাইতে পারে না ওরা করে পরে কেমনি ফিটটা পরে ওইখানে আলবাহার একটা সাগর আছে ওইখানে ফালাই দেয়। চিন্তা করেন অবস্থা। তাই বলেন তারপর। তারপরে কি করলো, এই পরামর্শ করলো দুই দেশের সরকার মিলা, মানে অনেক মেয়েরা হয়ে গেছে। ওই মেয়েরা করতেছে পরে যে মেয়েরা আসার, অনেক মেয়েরা 5 বছর হয়ে গেছে 10 বছর হয়ে গেছে অন্য ছেলের সাথে মানে সঙ্গী নিয়ে থাকতেছে। আর আমি তো যাওয়ার পরে থেকে তো শোক একটার পর একটা আছেই, আবার বাচ্চা থুয়ে গেছি, আবার মা মরছে, আবার নানি মরছে। আর আমার ভাইয়া ওরকম কোনো মন মানসিকতা ছিল না। অনেক ছেলেরা আমার অফার করছে ভাইয়া যে ডালিয়া তুমি আমার সাথে থাকো, তোমার $300 টাকা দিম, $100 টাকা ভাইয়া 9,000 টাকা, $300 দিম, $400 দিম, আমার সাথে থাকো, আমার সাথে থাইকে তুমি কাজ করো, তোমার খানার কোনো অভাব হইব না। ভাই আমি অনেক কষ্ট করছি, খানার কান্নাকাটি করছি অনেক, জানেনি তো আমার কি অবস্থা গেছে তখন। এইভাবে কাটাইছি পরে 3 মাস শেষ, 3 মাসের শেষে পরে ওইখানে $400 টাকা দিয়ে এক জায়গায় নাম দিছি বাংলাদেশে আসার জন্য, ছবি নাম দিছি, দিয়া পরে কি করলাম ওই বাংলাদেশে আসার করলাম, বাংলাদেশে আইসে বললাম ভাইয়া। ওকে। বাংলাদেশে আসলাম, আইসে পরে বাচ্চা কাচ্চা দেখলাম ভালোই। কতদিন পরে আসলেন? 4 মাস পরে। 4 মাস পরে আসলেন। হ্যাঁ। আচ্ছা 4 মাস পরে আসলাম, আইসা বাচ্চা কাছে দেখলাম ভালোই। তখন সালাউদ্দিনের সাথে আমার চিনি আগের থেকেই, কিন্তু সালাউদ্দিন আমার নিয়ে নেগেটিভ ভাবতো, কিন্তু আমি ভাবতাম না। মানে পরিচয়টা কিভাবে হয়েছিল ওনার সঙ্গে? পরিচয় আমরা এক জায়গায় ভাড়া থাকতাম। আচ্ছা ভাড়া থাকতাম, ওই বিদেশ থেকে আমার একদিন পরিচয় হলো আসার পরে। আচ্ছা আসার পরে আমি খালপার আমার ওইখানে বাজারে গেছি, ও পেয়ারা কিনতেছে, কয় কি ডালিয়া তুমি আইসো? পরে আমি হরে ভাই আইসি। পরে আমগো বাসায় গেল, যার পরে আমার নাম্বারটা নিল, নিয়ে পরিচয় আগের থেকেই। তারপরে এরকম নাম্বার টাম্বার নিয়ে পরে ওর সাথে কথাবার্তা হইলো। কামাল ওই সময় এরকমই, মানে ওই যে আমি বিদেশ আইছি, কাম কাজও করে না, ওই কামাল কাজে গেছে নাকি, সকালবেলা আমি বের হইতাম, কই গেল খুঁজতে যাইতাম যে দেখি কাজে গেছিনি, যাই দেখতাম জুয়া খেলে, এরকম অনেক মানে কামালে পাগলামি করতেছে ভাইয়া, থামে না। না থামনে পরে একবার করলাম, 3,000 টাকা নিয়ে কাজে গেছে, রিক্সা তখন ভ্যান চালায়, 3,000 টাকা নিয়ে কাজে গেছে। এখন রাত্রে আইসে কয় ডালিয়া আমার কাছ থেকে না 3,000 টাকা আলু বাজার সদরঘাট ওইখান থেকে নিয়ে গেছে ছিনতাইকাররা। তা আমি মনে মনে পরে চিন্তা করলাম যে 3,000 টাকা নিছে, ভ্যান নেয় নাই, টাকা নিলে তো ভ্যানও নিয়ে যাইব, তা নেয় নাই তো সে মনে হয় জুয়াই খেলছে। ঠিকই ভাইয়া জুয়া খেলে হারছে। আচ্ছা তাই যাই হোক রাত্রে খুব ঝরগা করতাম ওর সাথে আমি, জুয়া নিয়ে। তারপরের দিন সকালে আবার এই জুয়া খেলতে বসে যাই, জুয়া খেলতে বইয়া জিতে আইসে, সারাদিন জুয়া খেলছে, রাত্রে আইসে। পরের দিন সকালে বাজারে যাই 5-7 কেজি একটা মুরগি বড়, ওই একটা মুরগি আনছে মতো আমার ভালো লাগে না। আমার কথা হলো ভাই আমি গোস মাছ না খাইয়া প্রতিদিন আলু ভর্তা ডাল খামু, আমার স্বামী আইনে দিব, আমার বাচ্চা কাছে নিয়ে খামু, কাজের টাকা খামু, আমি কেন সে জুয়া খেলবো? এই জুয়ার টাকা গেলে জিতে সেই কাজটা করেছে। হ্যাঁ জুয়ার টাকা ভাই আমার একদম ভালো লাগতো না, জুয়া লাগে যিনি আমার সতীন এরকম মনে হইতো, মানে বিষের মতো লাগতো। পরে ওই মুরগি সে আনছে, আইনা নিজে কাটছে, কাইটা কুইটা আমার ডালিয়া তুমি রান্না করো, পরে আমি খামু। পরে আমি রান্না বান্না করি না, আমার তো মন খারাপ, কইলে ঝগড়া লেগে যাবো, মারামারি। তারপরে আমায় তার সাথে গেলাম, সে বলতেছে ফোন আইছে আমি এক জায়গায় যাই আলু বাজার। পরে আমি গেলাম, যাইতে দেখি কি যে জুয়ার ঘরে যে বইছে, বইয়া এখন আমি যে থাবা দিয়ে হাত ধরছি যে কি ব্যাপার, এখন তো জুয়া খেলতেছেন আপনি যে অস্বীকার জান আমার কাছে আমি জুয়া খেলি না, এটা তো ঠিক আছে, আপনি খেলতেছেন তো জুয়া, মানে সরাসরি ধরছি আমি যাইয়া। কয় হ্যাঁ আমি খেলতেছি। তখন এগুলো আমার পিছে আই পড়লো। তা এরকম করতে ঘরে একটা টিভি ছিল ভাইয়া, এরকম 2 দিন পরপরই বন্ধ রাখতো, 2 দিন পরপরই বন্ধ, টেলিভিশন বন্ধ রাখতো। হ্যাঁ টিভি বন্ধ রাখতো। ওই 7-8 বছর বয়স হয়েছে তখন সজীব সাগর সজলের, তখন ওই বাচ্চাকে কামি দিয়ে দিছে ভাইয়া, পড়ালেখা করাই নাই, ওই কামে দিয়ে দিছে। ওই বাচ্চারা হেরে নিয়ে আমি খুব ব্যস্ত থাকতাম, ছেলে মেয়েরা কাজে গেল কিনা, ওই আমার স্বামী গেল কিনা, এরকম মানে আমি টেনশনে থাকতাম। তো ভাইয়া এরকম ব্যস্তই থাকতাম, ছেলে মেয়ে নিয়ে স্বামী নিয়ে এরকম ব্যস্ত থাকতাম। হ্যাঁ হাতে নাতে ধরলাম, এরকম করতাম। করার পরে এই সালাউদ্দিন তো আমার বাসায় আসা যাওয়া করতো। আজকে ডালিয়া আমি ঘর ভাড়া দিতে পারতাম না, সালাউদ্দিন ঘর ভাড়া দিতে পারি না। সালাউদ্দিন পরে নেন টাকা নেন, সালাউদ্দিন আজকে ঘর ভাড়া দিত, কালকে কেন কাঁচামরিচ, পেঁয়াজ, বাজার, চাল, মানে
ওরা আমার সবসময় দরকার থাকতো হুম। টাকা, ও মানে চাইতে দেরি আছে ভাইয়া, দিতে দেরি নাই, আচ্ছা আমার বাসায় আসা যাওয়া করতো, তাই সবকিছু